আমরা যদি খুব ধারাবাহিকভাবে পার্টস অফ স্পিচটা আলোচনা করি ইংলিশের, আহ, তো শুরুতেই নাউন আসবে এবং প্রত্যেকটা টাইটেল আমাদেরকে বেসিকটা বুঝতে হবে। প্রথম পরামর্শ, প্রত্যেকটা টাইটেলের বেসিকটা যদি আমরা জানি তাহলে যেটি হবে সেটি হলো আমি যখনই ভিতরে ঢুকবো তখন এই বিষয়গুলো সহজে বোঝা যাবে। তো আজকে আমরা একবারে সহজ একটি টাইটেল নিয়ে কথা বলবো, নাউনের প্রকারভেদ নিয়ে কথা বলবো। কারণ যারা বিসিএস পরীক্ষার্থী, নাউনের সাথে কোরিলেটেড টাইটেল ডিটারমিনারটা তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি তোমাদের কাছে এক কথায় প্রশ্ন করি, নাউন কাকে বলে? ইসমাইল হোসেন এবং রাবেয়া বসরি চাঁপাইনবাবগঞ্জ বলতে পারবে নাউন কোনটাকে বলে? কোনো কিছুর নাম বলে, আমরা চোখ বন্ধ করে চোখ খুলে যা দেখতে পাই তাই নাউন। তাও নাই, ও কিন্তু ভালো উদাহরণ দিয়েছে তোমাদেরকে। হ্যাঁ, যেমনটা আমি সহজ করেই বলে থাকি আসলে। ঠিক আছে, মিউট করে নাও মোহাম্মদ রিয়াজ এবং ইসমাইল হোসেন। আসলে এই পৃথিবীতে যাকে একটি নাম ধরে ডাকা যায় তাই নাউন। ও যেমনটি বলছে, এবং এই যা চোখ খুলে আমরা যা কিছু দেখি তার সবই নাউন। অলমোস্ট কথাটা রাইট, হ্যাঁ। যার একটি নাম আছে তাই নাউন। যেমন আমি মার্কার দিয়ে লিখছি, আমার সামনে একটি মার্কার, এটি নাউন। সামনে একটি হোয়াইট বোর্ড আছে, এটি নাউন। মাথার উপরে ফ্যান ঘুরছে, সেটি নাউন। হ্যাঁ, আমি একটি ক্যামেরা ব্যবহার করছি, তার একটি নাম আছে ক্যামেরা, সেটি নাউন। তোমার বন্ধুর নাম রাসেল, সেও নাউন। আকাশে চাঁদ দেখা যাচ্ছে বা সূর্য উঠেছে, মানে যা কিছু তুমি দেখতে পাচ্ছ এই পৃথিবীতে যার একটি নাম আছে তাই নাউন। কাজে এটি খুব ছোটবেলায় পড়েছে, এটি নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না। কিন্তু নাম নেই এমন বিষয়বস্তু নাউন হতে পারে যে নাউনটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি, গুণবাচক নাউন। গুণের বহিঃপ্রকাশ ঘটে অথচ কোনো নাম নেই। যেমন অনেস্টি, সততা; ব্রেভারি, সাহসিকতা; হ্যাঁ, কারেজ, মডেস্টি, নম্রতা। সো এই যে টাইপের নাউনের কথা আমরা বলছি, এই নাউন টাইপ বেসিক্যালি প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা, তাদেরকে পড়তে হয়। সো আজকের ক্লাস শেষে তোমাদের বাসার হোমওয়ার্ক থেকে যেটি থাকবে, পরীক্ষায় প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনে কিভাবে নাউন থেকে প্রশ্ন হবে, এটার জন্য আমাদের দুইটা লেকচার শিট তোমাদেরকে প্রোভাইড করব। একটি দেখতেই পাচ্ছ এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের বেশ কিছু উদাহরণ তোমরা আমি এখানে লিখেছি, কোনো নাম নয় অথচ নাউন। যেমন অনেস্টি, সততার কথা বলেছিলাম। ডেথ মানে মৃত্যু, এটা কোনো নাম নয়। লেন্থ মানে দৈর্ঘ্য, এটা কারণ নাম নয়। চাইল্ডহুড মানে বাল্যকাল। কাইন্ডনেস, চ্যারিটি, বদান্যতা, দানশীলতা। সো এই যে কিছু শব্দ আছে যাদের সাথে কিভাবে নাউন গুলো গঠিত হয়, আমরা বলে থাকি সাফিক্স তথা বিভক্তি বা প্রত্যয় যোগ করে নাউন গঠিত হয়। এটা ছোটবেলা থেকে স্টাডি করছো সাধারণত। ভার্বের শেষে বা শব্দের শেষে টিআইওএন, এসআইওএন যোগ করে নাউন গঠিত হয়। শব্দের শেষে এস এইচ আইপিসি বা এসএম যোগ করে নাউন গঠিত হয়। এভাবে কত ভাবে নাউন গঠিত হতে পারে, এই লেকচার শিটটা দেওয়ার পরে বাসায় অবশ্যই কষ্ট করে হলেও স্টাডি করবে। কারণ প্রায় 1 থেকে 150 প্রশ্ন আমরা যদি প্রাইমারি আর শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস করে দেখি, তাহলে এই সব চাকরির প্রশ্নই জানতে চাওয়া হয়েছে কোনটি নাউন। যেমন দেখো 23 নম্বর একটি প্রাইমারি কোশ্চেন, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, তার নাউন কোনটা? সেই যে অ্যাকসেপ্টেন্স, টিএএনসি, ওখানে সাফিক্সে লেখা আছে, এএনসি যোগ করে নাউন হয়। একইভাবে রেকগনাইজ থেকে রিকগনিশন, টিআরওএন যোগ করে নাউন হয়। কাজে তোমাকে পড়তে হবে। এবং আশা করব এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা তোমরা নিজেরা স্টাডি করবে। এর বাইরে নাউন কত প্রকার, এই প্রশ্ন যদি পরীক্ষায় আমাদের কাছে জানতে চাওয়া হয়, আমরা কিন্তু নাউন 5 প্রকার উত্তর করব। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখবে, নাউন যদিও প্রধানত 2 প্রকার, কিন্তু নাউন কত প্রকার এই প্রশ্ন যদি কখনো পড়ে, পড়ে না এমনটা আমি বলছি না, পিএসসি ছোট চাকরিতে পড়েছে। তো নাউন 5 প্রকারই আমরা উত্তর করবো। এবার আসে 5 প্রকার নিয়ে আমি একটু সংক্ষেপে ধারণা দিয়ে দিচ্ছি। রিমেম্বার, আমাদের দিন শেষে মেন পারপাস হলো শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে এটি কোন পার্টস অফ স্পিচ, এটি বলতে পারা। সেটি বলার জন্যই কিন্তু এই থট ডেভেলপমেন্টটা দরকার। একই সাথে কোনটা কোন নাউন এটা জানাচ্ছি মূলত প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে। তো শুরুতে আসো, আমরা বলছি প্রপার নাউনের কথা। প্রপার নাউন আসলে কোনটাকে বলে? রাবেয়া বস্তিতে এক কথায় বলে দিল যে চোখ দিয়ে, চোখ খুললে যা দেখতে পাই সবই নাউন, যার একটা নাম আছে তাই নাউন। কথা সত্য। কিন্তু চোখ খুলে যা দেখবো রাবেয়া বস্তি, সবই কি প্রপার নাউন হবে? না স্যার।
তাহলে প্রপার নাউন কোনটা হবে? মুশফিকা মিতি খুলনা এবং গৌরাঙ্গ গুহ খুলনা, বলো তো দেখি। প্রপার নাউন কোনটাকে বলবে? তো প্রপার নাউনের কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলে দিচ্ছি। প্রথমত, এই পৃথিবীতে যার অস্তিত্ব কেবলমাত্র একটি, তাই প্রপার নাউন। অদ্বিতীয় হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ শব্দটা শুনলেই মনে হবে তার অস্তিত্ব কেবলমাত্র একটি, হয় ব্যক্তি, হোক ব্যক্তি অথবা বস্তু। যেমন আমি যদি রবীন্দ্রনাথ ট্যাগোরের কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর, নিঃসন্দেহে এই পৃথিবীতে রবীন্দ্রনাথ একবারই জন্মগ্রহণ করেছে, আর আসবে না, তাই নয় কি? তো রবীন্দ্রনাথ একজনের অস্তিত্বকে আমরা নির্দেশ করেছি। একইভাবে আমি বলছি লন্ডন সিটি, এই পৃথিবীতে লন্ডন নামে একটাই শহর আছে, যার অস্তিত্ব কেবলমাত্র একটি, তাই প্রপার নাউন। বিথি মাগুরা, আমি বললাম পদ্মা নদী, পদ্মা নদী পৃথিবীতে কয়টা আছে? একটা নদী আছে, একটাই আছে। তাহলে এটা প্রপার নাউন। আমি বলছি সান, সূর্য, পৃথিবীতে কয়টা সূর্য? আসমান এবং জমিনের মধ্যে একটাই সূর্যের অস্তিত্ব, সেটি একটি প্রপার নাউন। তাহলে সংক্ষেপে বোঝা গেল, যদি কোনো শব্দ দ্বারা একজন ব্যক্তি বা একটি মাত্র বস্তুকে নির্দেশ করে, তাই প্রপার নাউন। যার অস্তিত্ব কেবলমাত্র একটি, তাই প্রপার নাউন। পৃথিবীর সব থেকে বড় নদ কোনটি বলো তো? বড় নদী হলো নীল নদ, এটি প্রপার নাউন। আবার প্রশস্ততম নদী হলো অ্যামাজন, এটিও প্রপার নাউন, কারণ তার অস্তিত্ব একটি। আমি এখানে অসংখ্য উদাহরণ লিখেছি। বাংলাদেশ পৃথিবীতে একটি মাত্র দেশের নাম, এটি প্রপার নাউন। আশা করি সংক্ষেপে বুঝতে পারছো, যার অস্তিত্ব কেবলমাত্র একটি, তাই প্রপার নাউন। আর যদি কোনো স্টুডেন্ট গ্রামার জানতে চায়, তাহলে গ্রামার হলো প্রপার নাউন, সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা শুরু করতে হয়, এবং সাধারণত প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। যদিও ব্যতিক্রম আছে, আমরা জানি কিছু প্রপার নাউনের আছে যাদের আগে দি ব্যবহার করতে হয়, যেমন দা, পদ্মার কথা আমরা বলছি। যাক, এগুলো তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, তোমরা শুধু বুঝতে পারছো যার অস্তিত্ব কেবলমাত্র একটি, তাই প্রপার নাউন। যেমন পরীক্ষার কিছু প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন। রবীন্দ্রনাথ একজনের নাম, কার তো কোনো, কার তো আর একটা একটা গাড়ির অস্তিত্বকে নির্দেশ করে না। রেইন মানে বৃষ্টি, এটি ভার্ব। ফার্স্ট মানে দ্রুত, এটি অ্যাডভার্ব। সো বুঝতেই পারছো। এবার আসো কমন নাউন। তিনটে নাউন সম্পর্কে ধারণা রাখতে হবে: প্রপার, কমন এবং কালেক্টিভ নাউন। যদিও সংজ্ঞাগুলো আমি লিখেছি, বা বোঝার সুবিধার্থে আমি যেভাবে বলবো শুনবে, এবং রেকর্ডিংটা দেখে প্রয়োজনে বারবার শুনবে। বইয়ের ভাষা হলো যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বোঝায়, এক জাতীয় সকলকে বোঝায়, তাকে কমন নাউন বলে। আবার কোন কোন লেখক বলছে একটা শ্রেণীর সাধারণ গুণের নামকে নির্দেশ করে, তাই কমন নাউন বলে। আমি আবার একটু অন্যভাবে বলছি, সেটি হলো একটা শব্দ শুনে যদি ওই জাতীয় এই পৃথিবীতে যা কিছু আছে তার সবার অস্তিত্বকে নির্দেশ করা বোঝানো যায় বা নির্দেশ করা সম্ভব হয়, তাই কমন নাউন। আমি আবার বলছি, একটা শব্দ শুনে যদি এই পৃথিবীতে ওই জাতীয় যা কিছু আছে তার সবকিছুকে বোঝানো সম্ভব হয়, তাহলে তা কমন নাউন। যেমন আমি বললাম রিভার মানে নদী। এখন এই নদী বলতে, রিভার বলতে পৃথিবীর সকল নদীর সাধারণ নাম হলো রিভার। এটা দ্বারা পদ্মা, মেঘনা, যমুনা যাই বলো না কেন, অ্যামাজন, নীলনদ, পৃথিবীর সকল নদী চলে এসছে এই শব্দটার মধ্যে, তাহলে এটি একটি কমন নাউন। এছাড়া আমরা জানি কমন নাউনের একটি ছোট্ট বা ক্ষুদ্রতম অংশ হলো প্রপার নাউন। কমন নাউন পৃথিবীর সবার অস্তিত্বের মধ্যে চলে আসবে। প্রপার নাউন সেখান থেকে একজন ব্যক্তি বা একটি বস্তুর উপস্থিতি দেখা যাবে। আচ্ছা দীপঙ্কর, আমি বললাম রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট মানে আমি কোন রেস্টুরেন্টের কথা বলেছি? পৃথিবীর সকল রেস্টুরেন্ট। পৃথিবীর সকল রেস্টুরেন্ট চলে এসেছে। কিন্তু আমি যদি এখান থেকে সুনির্দিষ্ট করে একটা রেস্টুরেন্টের কথা বলি, KFC, কোরিয়ান ফ্রাইড চিকেন, তখন এটা প্রপার নাউন হয়ে গেল। একটা জি রেস্টুরেন্টের স্যার। নাম JFC, জাপানিজ ফ্রাইড চিকেন, হ্যাঁ। আবার রিভার মানে নদী, পৃথিবীর সকল নদীর সাধারণ নাম, কমন নাউন। কিন্তু আমি শুধু পদ্মার কথা বললাম। বা এশিয়ার সব থেকে বড় নদীর নাম কি? গৌরাঙ্গ। মুশফিকা মিতি, বলো তো এশিয়া ইয়াং মহাদেশ। চিপিয়াং। ইয়াংসি কিয়াং কোথায় অবস্থিত ওয়াংসি এটি? কি? চীনে স্যার। চীনে, তাই না? সো বুঝতে পারছো, সুনির্দিষ্ট করে নদীর নাম বা নীল নদ যেটাই আমরা বলি না কেন,
প্রপার নাউন। স্যার এক্ষেত্রে দি হবে না স্যার পদ্মার আগে? আমি তো সেন্টেন্সে ব্যবহার করছি না আপাতত। ও হ্যাঁ, বিশৃঙ্খল ভাবে আচ্ছা। একটা নাউনকে উচ্চারণ করেছেন। এবার একটু খেয়াল করো, আমি বললাম ব্যাংক একটি শব্দ। এই ব্যাংক বলতে বাংলাদেশের এবি ব্যাংক, ঢাকা ব্যাংক, যমুনা ব্যাংক, পৃথিবীর সকল ব্যাংকের সাধারণ নাম ব্যাংক। হ্যাঁ, এটি কমন নাউন। কিন্তু আমি যখন সুনির্দিষ্ট একটি ব্যাংকের নাম বলবো, সোনালী ব্যাংক বা জনতা ব্যাংক, তখন এটি কি হবে বলো? যদিও তার অনেক শাখা আছে, বাট তখন এটি প্রপার নাউন হয়ে যাবে। ঠিক আছে? বা এইচএসবিসি ব্যাংক, হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, পৃথিবীর 7th র্যাঙ্কিং ব্যাংকিং পজিশন এটি। একইভাবে বয় বলছি, বয় বলতে বালক, পৃথিবীর সকল বালকের মধ্যে চলে এসেছে, বাংলাদেশি বয়, আমেরিকান বয়, হ্যাঁ, এর মধ্যে রাসেল একজন বালক। সো ঠিক আছে, দিস ইজ কল্ড প্রপার নাউন। আশা করি বুঝতে পারছো। একইভাবে আমি বললাম রিলিজিয়ন, মানে ধর্ম, পৃথিবীর সকল ধর্ম চলে এসেছে, কমন নাউন। এর মধ্যে হিন্দু একটি ধর্ম, মুসলিম একটি ধর্ম। হ্যাঁ, ঠিক আছে। সো দিস ইজ কল্ড প্রপার নাউন। আশা করি বোঝাতে পেরেছি। একটা শব্দ দ্বারা পৃথিবীর সকল ব্যক্তি বা বস্তুর উপস্থিতিকে যদি নির্দেশ করে। আচ্ছা, আমি বললাম সিটি মানে শহর। কোন শহর? মুশফিকা মিতি, ইসমাইল হোসেন। এটা কি ঢাকা সিটি, নাকি লন্ডন, নাকি জাপানের টোকিও? পৃথিবীর সকল শহরের কমন নামকে আমি বলেছি সিটি, এটা কমন নাউন। আমি এখান থেকে বললাম লন্ডন সিটি বা জাপানের টোকিও, হ্যাঁ, তখন এটি হয়ে যাচ্ছে প্রপার প্রপার নাউন। তো এভাবেই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, এবং ইম্পর্টেন্ট কমন নাউন গুলো আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এভাবে করলে আশা করি বুঝতে পারবে। সো যেমনটি একটি পরীক্ষায় কঠিন প্রশ্ন পড়েছিল, ভয়েসটা কেন কমন নাউন? ভয়েস বলতে কণ্ঠস্বর। এখানে সকল প্রাণীকুলের অস্তিত্বের কণ্ঠস্বর, মানে আমরা যে ভোকাল বা ভয়েস, মানুষ প্রাণী সবার ভয়েসের সাধারণ নাম তো ভয়েস, তাই না? এটিকে আমরা বলছি কমন নাউন। মানে সবার কণ্ঠস্বরের সাধারণ নামকে আমরা বলছি ভয়েস। ঢাকায় যে বিগ সিটি, তো সেন্টেন্সে ব্যবহার হলে একটি কমন নাউন প্রপার নাউন হয়ে যেতে পারে, একটি অ্যাডজেক্টিভ ও প্লুরাল কমন নাউন হয়, তোমরা জানো। তো সেন্টেন্সে ব্যবহার হলে কিভাবে হবে সেটি নিয়ে পরে কথা বলছি। আপাতত বিচ্ছিন্ন ভাবে প্রাইমারিতে যেভাবে প্রশ্ন হয়, আশা করি সেটা ধরতে পারবে। এবার আসলে কমন নাউন সম্পর্কে আমরা একটা গ্রামার জানতে চাচ্ছি। 2024 সালে চাকরির প্রশ্ন যেভাবে পড়েছে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তোমাদেরকে বলতে হবে এটা রাইট আর রং। বলো, বিথি মাগুরা, ফ্লাওয়ার মানে ফুল, এটি কোন নাউন? কমন নাউন। এখন পরীক্ষার প্রশ্ন দেখো, বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 24 সালের প্রশ্ন আমরা দেখেছি। শি প্লাকড ফ্লাওয়ার। প্রশ্ন হলো এই বাক্যটা রাইট আর রং তোমাকে বলতে হবে। দুই নাম্বারটা বলো দেখি, সীমা পারভিন এবং আইরিন আক্তার, বয়েজ প্লেইং ক্রিকেট। এই বাক্যটা রাইট আর রং বলতে হবে। তাহলে আজকের কমন নাউন পড়ানোর আমাদের আরেকটি পারপাস হলো, ছোট ছোট গ্রামার সম্পর্কে আমাদেরকে কিন্তু সূক্ষ্ম ধারণা রাখতে হবে। নাম্বার ওয়ান, যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তুমি জানো ফ্লাওয়ার একটি কমন নাউন, ফুল, পৃথিবীর সকল ফুল চলে এসেছে, বয় বালক কমন নাউন, তাহলে গ্রামারটা হলো কমন নাউন কখনো কোনো সেন্টেন্সে একা একা বসতে পারে না। হয় এদের সাথে এস বা ইয়েস করে প্লুরাল করতে হবে, অথবা এদের পূর্বে একটি ডিটারমিনার ব্যবহার করতে হবে বা আর্টিকেল ব্যবহার করতে হবে। আমি কথাটা আবারও বলছি, পারলে লিখে নিবে বা রেকর্ডিং দেখে লিখবে। কমন নাউন কখনো কোনো সেন্টেন্সে একা একা বসতে পারে না। হয় এদের সাথে এস বা ইয়েস করে প্লুরাল করবে, অথবা এদের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার ব্যবহার করবে। যেমন আমি যদি এই বাক্যে বলতাম এ বয় ইজ প্লেইং ক্রিকেট, বাক্যটা রাইট। আবার যদি আমি বলতাম বয়েজ আর প্লেইং ক্রিকেট, তাও রাইট। কিন্তু শুধু বয় ইজ বলি আর বলি, সেটা ভুল হবে সেন্টেন্সটা। আশা করি বোঝাতে পেরেছি। এ বয় ইজ প্লেইং ক্রিকেট। একইভাবে শি প্লাকড এ ফ্লাওয়ার, তখন রাইট। শি প্লাকড মেনি ফ্লাওয়ার্স, সেটিও রাইট। শি প্লাকড দা ফ্লাওয়ার, সেটিও রাইট। তাহলে বোঝা গেল কমন নাউন কখনো কোনো সেন্টেন্সেস কোথাও একা একা বসতে পারবে না। কি বললাম, গ্রামারটা বলো দেখি, পিউলি বসু এবং গৌরাঙ্গ, কি বলেছে কমন নাউনের গ্রামার? কখনো একা একা বসতে পারে না।
কমন নাউন কখনো সেন্টেন্সে একা একা বসে না, হয় এদের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার ব্যবহার করতে হবে অথবা এদেরকে প্লুরাল করতে হবে, ঠিক আছে? এবার আসো কালেকটিভ নাউনের কথা বলি। এখানে একটু প্রশ্ন দেখো, কর্মসংস্থান ব্যাংকে পড়েছে ঢাকায় যে বিগ সিটি, এখানে ঢাকা কোন নাউন? তো ঢাকায় পৃথিবীতে একটা মাত্র শহরের নাম, কাজে প্রপার নাউন। সিটি যদিও কমন নাউন, এই কারণে এর আগে এ বিগ সিটি ব্যবহার করা হয়েছে, একটি বড় শহর। কমন নাউন সেন্টেন্স একা একা বসে না, তার আগে আর্টিকেল বা ডিটারমিনার ব্যবহার করতে হয়। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কমন নাউন? ম্যান পৃথিবীর সকল মানুষ, কমন নাউন। ভিলেজ পৃথিবীর সকল গ্রাম, কমন নাউন। রিভার পৃথিবীর সকল নদী, কমন নাউন। চিটাগং পৃথিবীতে একটাই শহরের নাম, প্রপার নাউন। তাহলে কমন নাউন নয় কোনটা? চিটাগং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আমার মেন পারপাস হলো আমি ধারণা দিচ্ছি, লেকচারশিপ গুলো স্টাডি করবে, থট ডেভেলপমেন্ট করবে। এবার আসো কালেকটিভ নাউন। এটি প্রাইমারিতে অসংখ্য বার আমরা, প্রাইমারি পরীক্ষা মানে এক সময় ছিল কালেকটিভ নাউন থেকে প্রশ্ন হতো। কালেকটিভ শব্দের অর্থ হলো সমষ্টিকে নির্দেশ করা, সমষ্টিবাচক শব্দ। বইয়ের ভাষা যে নাউন দ্বারা, এখানে লেখা আছে সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়, একই ধরনের হতে হবে। আর আমি আবার সহজ করে এটা বোঝার জন্য এভাবে বলে থাকি যে এমন একটি শব্দ যা শুনলেই মনে হবে যার মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি বা বস্তুর উপস্থিতি রয়েছে, এবং সমজাতীয় অবশ্যই। কিছু সংখ্যক ব্যক্তি বা বস্তুর উপস্থিতি ছাড়া কালেকটিভ নাউন হয় না। অর্থাৎ শব্দটা শুনলেই মনে হবে পৃথিবীর সবাই নেই, কিন্তু কিছু সংখ্যক মানুষের উপস্থিতি সেখানে আছে। যেমন আমি বললাম ক্লাস মানে শ্রেণী, একজনে তো আর ক্লাস হয় না, বুঝতেই পারছো সেখানে কিছু সংখ্যক ছাত্র আছে, যেমন তোমরা এখানে যারা উপস্থিত। আমরা একটা কমিটি গঠন করলাম, তো একজনে কি কমিটি হবে? মোহাম্মদ রিয়াজ খুলনা, দীপঙ্কর গ্রুপ, ক্লাস কমিটি টিম গ্রুপ জুরি। লিখে রাখো, ইম্পর্টেন্ট কালেকটিভ নাউনের লিস্টটা খাতায় লিখে নিতে পারো। ক্লাস, কমিটি, টিম, গ্রুপ, জুরি মানে বিচারক মণ্ডলী। যখন একজন বিচারক কোন একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হেজিটেশন ফিল করেন, তখন জুরি বিচারকদের নিয়ে বিচারক বেঞ্চ গঠন করা হয়। দিস ইজ কল্ড জুরি, বিচারক মণ্ডলীদের নিয়ে। হ্যাঁ, গ্রুপ, টিম, জুরি, ফ্যামিলি। পরিবার মানে কি একজনের ফ্যামিলি হবে? কিছু সংখ্যক সমজাতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। আমরা বললাম ক্রাউড মানে ভিড়, একজনে ভিড় করতে পারবে? অডিয়েন্স, শ্রোতা। আর বলো তোমরা দিয়ে একজন দেখি। ক্যাটেল মানে গবাদি পশুর দল, দল। একটা গরু দিয়ে তার ক্যাটেল হবে না, ঠিক আছে? এই স্কুল অফ ফিশ, এক ঝাঁক মাছ, এ ফ্লক অফ বার্ড, একদল পাখি। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট শিটে লিখে দিয়েছি, আর কিছু আমি এখানে লিখে দিলাম। আর প্রাইমারিতে আরেকটি শব্দ পড়েছিল বস্তুবাচক কালেকটিভ নাউন, লাইব্রেরি। কিন্তু অনেক ছাত্র কনফিউজড হয়ে গিয়েছিল এটা কিভাবে কালেকটিভ নাউন হয়। তো দেখো এখানে বইয়ের সমষ্টি, শব্দটা শুনলেই মনে হয় এখানে অনেকগুলো বই আছে, একটা বই দিয়ে তো তুমি লাইব্রেরি করতে পারবে না। আর এছাড়া ছাত্রদের মধ্যে আরো কয়েকটা শব্দ আছে। আর্মি দেখো সমজাতীয়, আর্মি বা পুলিশ আমরা বলছি, একটা বাহিনী, সুনির্দিষ্ট একটি বাহিনীর কথা বলছি যেখানে কিছু সংখ্যক মানুষের উপস্থিতি আছে যাদের উদ্দেশ্য একই রকম। এভাবে এই ইম্পর্টেন্ট কালেকটিভ নাউনের যে লিস্টটা এখানে লেখা আছে, কোন কোন লেখক হাজার হাজার লিখেছে, নো নিড টু স্টাডি, যত পড়বে তত ভুলবে। আমি কতগুলো লিখেছি এগুলো স্টাডি করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, কালেকটিভ নাউন থেকে একটি গ্রামার রয়েছে, গ্রামারটা কে বলতে পারবে? এখানে বাংলা অর্থ লেখা আছে, বলো দীপঙ্কর। কালেকটিভ নাউন কোনো সেন্টেন্সে সাবজেক্ট হলে সে সর্বদা সিঙ্গুলার নাউন, এদের পরে ভার্ব সর্বদা ভার্ব সর্বদাই সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউন সিঙ্গুলার। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, এদের পরে ভার্ব হবে সর্বদাই সিঙ্গুলার। দেখো একটু ভার্ব লেকচার শিট সর্বদা দেখাচ্ছি, দেখো। সিঙ্গুলার। যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অথবা ফিল ইন দ্য গ্যাপ, যেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় সাধারণত হয়ে থাকে, তো চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের প্রথম স্ট্র্যাটেজি হলো সাবজেক্ট এন্ড ভার্বের এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা। এটার অর্থ হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। আমি একটু দেখাচ্ছি, দেখো। কালেকটিভ নাউন যদি কোনো
সেন্টেন্সের সাবজেক্ট হয় এদের পরে ভার্ব হবে সর্বদাই সিঙ্গুলার। আমরা এই লেকচার শিটটা একটু দেখো। সাবজেক্ট অন ভার্ব এগ্রিমেন্টের এই লেকচার শিট, কোশ্চেন টাইপ 7 একটু পড়ে শোনাও দেখি মুশফিকা মিতি। এখানে 2022 এবং 24 সালে দুটো চাকরির প্রশ্ন আছে, দেখো। দ্য জুরি সাবজেক্ট হলো বিচারক মন্ডলী, কালেকটিভ নাউন, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এখানে অনেকগুলো ভার্ব আছে, বলো তো কোনটা উত্তর হবে? দ্য জুরি ওয়াজ হবে নাকি ওয়ার হবে নাকি হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? আনএনিমাস সর্বসম্মত ছিল বিচারক মন্ডলী ইন গিভিং ভার্ডিক্ট রায় দেওয়ার জন্য। কোনটা উত্তর হবে কে বলতে পারবে? দুইটা সিঙ্গুলার শব্দ এখানে আছে, একটা হলো ওয়াজ ওয়াজ হবে। আর একটা হলো হ্যাজ। তাহলে ওয়াজ ও সিঙ্গুলার, হ্যাজ ও সিঙ্গুলার, ওয়াজ ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু হ্যাজ কেন হবে না? কারণ হ্যাজ হতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি পাস্ট ভার্বের টেন্সে পরে আছে। এরপর একটা ভি3 দরকার ছিল, আর একটা মূল ভার্ব থাকতো দরকার হতো। আর এখানে ওয়াজ হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স, সাবজেক্টের 2 নম্বর রূপ, ভার্বের 2 নম্বর রূপ। দ্য জুরি ওয়াজ আনএনিমাস, বিচারক ছিল সর্বসম্মত ইন গিভিং ভার্ডিক্ট রায় দেওয়ার জন্য। হুইচ সেন্টেন্স ইজ রং? অপশন এ, দ্য জুরি গিভস দ্য ভার্ডিক্ট, রাইট অর রং? এই বাক্যটা বলো মোহাম্মদ রিয়াজ, সীমা পারভিন। এই সেন্টেন্সের স্যার সাবজেক্ট হলো দ্য জুরি, কেন ভার্ব কি সিঙ্গুলার নেই? গিভস ভার্ব কি সিঙ্গুলার নাকি প্লুরাল? স্যার ইয়েস যুক্ত, তাহলে এটা পুলর। বলো তো সীমা। না স্যার, সিঙ্গুলার, ভার্ব পুতুল খেলে, সিঙ্গুলার এখানে। প্লে ডল হবে নাকি প্লেস ডল হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের প্লেস ক্ষেত্রে ডল। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস যুক্ত হবে, এটাও সিঙ্গুলার। ভার্বের ক্ষেত্রে এস থাকলে বরং সিঙ্গুলার, না থাকলে আরো প্লুরাল। এই কারণে ওই বাক্যটা রাইট আছে, দ্য জুরি গিভস দ্য ভার্ডিক্ট। যেহেতু কালেকটিভ নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার, এই কারণে গিভসই হবে, কথা সত্য। এটা আমি পড়াবো যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তখন শিখবে। আপাতত আমরা ধারণা নিচ্ছি, ঠিক আছে? এখানে অনেকগুলো গ্রামার আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে কালেকটিভ নাউন কেন আমরা এত কষ্ট করে মুখস্থ করছি। অনেকগুলো উদ্দেশ্য আছে। একটা হলো প্রাইমারি পরীক্ষা সরাসরি প্রশ্ন পড়বে, উত্তর করতে হবে। আর একটা হলো গ্রামার যদি পড়ে, তাহলে কালেকটিভ নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার। গৌরাঙ্গ বলো, দ্য ফ্যামিলি হ্যাজ টেকেন দ্য ডিসিশন নাকি হ্যাভ টেকেন দ্য ডিসিশন? দ্য ফ্যামিলি হ্যাজ টেকেন নাকি হ্যাভ টেকেন দ্য ডিসিশন? পরিবারটি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। হ্যাঁ হবে স্যার। কেন দ্য ফ্যামিলি কোন নাউন বলো তো? স্যার কমন নাউন। কালেকটিভ নাউন। সরি কালেক্টিভ নাউন। পরিবার মানে পৃথিবীর সব পরিবার, আসলে পরিবার তোমরা আমার ভেবো না পৃথিবীর সব ফ্যামিলি চলে এসছে এর মধ্যে। আসলে বিষয়টা কিছু শব্দ যা শুনে মনে হয় যার মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি, হ্যাঁ, এবং বয় মানে কিছু সংখ্যক ব্যক্তি না, কিন্তু ফ্যামিলি মানে বুঝতে পারছে 4-5 জনের মানুষের উপস্থিতি। ক্রাউড মানে কিছু সংখ্যক, ক্রাউড পৃথিবীর সব মানুষ এক জায়গায় দাঁড়িয়ে ক্রাউড করতেছে না, হ্যাঁ। কিছু সংখ্যক ব্যক্তি বা বস্তু উপস্থিত হলে তাকে কালেকটিভ নাউন বলে। গ্রামার শিখলাম কালেকটিভ নাউন সাবজেক্ট হলেই ভার্ব হবে সবসময় সিঙ্গুলার। দ্য ফ্যামিলি হ্যাজ টেকেন দ্য ডিসিশন। যারা মেধাবী তাদের জন্য সব সময় না, একমত হলে সিঙ্গুলার, ভিন্ন মত পোষণ করলে প্লুরাল হয়। আশা করি এই গ্রামারটা বোঝাতে পেরেছি। তাহলে আমরা কোন কোন নাউন শিখলাম বলো? কমন নাউন শিখলাম, কালেকটিভ নাউন শিখলাম, প্রপার নাউন শিখলাম, বাকি আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল শব্দের অর্থ অনেক ভাবে সংজ্ঞায়িত করা যায়। কোন কোন রাইটার বলছে এই পৃথিবীতে যে নাউনকে তুমি গুনতে পারবে না কিন্তু দাঁড়িপাল্লায় পরিমাপ করতে পারবে। আমি আবার এটার সাথে 100% একমত না, কথাটা অলমোস্ট অথেন্টিক। কিন্তু মনে রাখতে হবে এই পৃথিবীতে এমন কিছু বস্তুবাচক জিনিস যে অবিভাজ্য অবস্থায় পাওয়া যায়, যেটাকে ডিভাইড করা থাকে না। যেমন আমরা যদি মাটির কথা বলি, ঠিক আছে, বা আয়রনের কথা তোমাদেরকে যদি বলি, বা স্টোনের কথা বলি, পাথর, এগুলো কিন্তু পৃথিবীতে এমন না যেটা সেপারেট সেপারেট করা আছে, যে অবিভাজ্য অবস্থায় পৃথিবীতে বিদ্যমান থাকে। বিশাল পাথরের পাহাড়, এমন না যে পাথরের টুকরোগুলো ছোট ছোট করে ভাঙা আছে, না, এটা অবিভাজ্য অবস্থায় আছে, বিভাজন করা নেই। অর্থাৎ যে বস্তুটা পৃথিবীতে অবিভাজ্য অবস্থায় পাওয়া যায়
এবং যাদেরকে গোনা যাচ্ছে না কিন্তু পরিমাপ করে নিতে হয়, এদেরকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। এটা তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। শুধু কয়েকটা উদাহরণ এখানে লিখে রাখছি, যেমন ওয়াটার, পানি, গোনা যাবে না, পরিমাপ করতে পারবে, বিভাজন করতে পারবে না। সাগরের পানি, প্রশান্ত মহাসাগর। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, এর মধ্যে প্রশান্ত মহাসাগর একাই 1 ভাগ, প্রায় একাই 1 ভাগ। উড মানে কাঠ, হ্যাঁ, পেপার, কাগজ, এগুলো একটু পড়ে নিবে নিজেরা, এগুলো লেস ইম্পর্টেন্ট। তবে ইদানিং কালে ম্যাটেরিয়াল নাউন থেকে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো মেড অফ কখন হবে আর মেড বাই কখন হবে, একটি প্রিপোজিশনের ব্যবহার আমরা দেখব। দ্য রিং ইজ মেড অফ গোল্ড নাকি মেড বাই গোল্ড? কখন মেড বাই হয় আর কখন মেড মেড অফ হয়, কে বলতে পারবে? আমি বোঝানোর চেষ্টা করছি, দেখো, দ্য রিং ইজ মেড অফ নাকি মেড বাই গোল্ড। আরেকটি খেয়াল করো, দ্য পেপার ইজ মেড অফ নাকি মেড বাই উড? এই প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হবে। তো কখন মেড অফ হয় আর কখন মেড বাই হয় বলো, বিথি মাগুরা এবং পিউলি বসু ঝিনাইদহ। প্রথম কথা বলছে রিং, আমার হাতে একটি আংটি আছে গোল্ডের, সাপোজ এটা স্বর্ণের তৈরি, যদি আংটিটা দেখেই বোঝা যায় এটা স্বর্ণ থেকেই তৈরি, তাহলে মেড অফ হবে। কিন্তু যে জিনিসটা তৈরি হওয়ার পরে কি থেকে তৈরি হয়েছিল যা আর বোঝা যায় না, তখন সেটা মেড বাই হয়। উদাহরণস্বরূপ, যে বইটা তোমরা আমার সামনে দেখছো, কি করে নিশ্চিত হলে যে এই কাগজটা কাঠ থেকেই তৈরি? কারণ একটা পেপার তো অনেক কিছু থেকে তৈরি হয়, গাছের কাঠ থেকে তৈরি হয়। তোমরা জানো হলো আমরা নদীতে যে তোমার আগাছা জন্ম নেয়, ঠিক আছে, পরিত্যক্ত আগাছা, সেটা থেকেও কিন্তু কাগজ তৈরি হয়। কাগজ তৈরির কিন্তু অনেক কাঁচামাল আছে। তাহলে আমরা কিভাবে নিশ্চিত হলাম? তাহলে এই বইটা দেখে কি কেউ বলবে যে এটা গাছের কাঠ ছিল? দেখে বোঝা যাচ্ছে না, তখন এটাকে মেড বাই হয়। আমি কি বোঝাতে পারছি গৌরাঙ্গ, দীপঙ্কর? জি জি স্যার, স্যার। বুঝতে পারছেন। তাহলে যদি তোমার কাছে পরীক্ষায় এভাবে প্রিপোজিশনটা পড়ে, দ্য চেয়ার ইজ চেয়ার, একটা কাঠের চেয়ার তোমার সামনে রাখা আছে, দ্য চেয়ার ইজ মেড অফ উড নাকি মেড বাই উড? স্যার অফ। মেড অফ উড, কারণ চেয়ার দেখেই বোঝা যাচ্ছে এটা গাছের কাঠ ছিল। তাহলে যদি দেখে চিনতে পারো তাহলে মেড অফ, আর যদি বুঝতে না পারো তাহলে মেড বাই। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকটা নাউন থেকে কিভাবে প্রশ্ন হয়, সংক্ষেপে ধারণা দিয়েছি, মেন পারপাজের কথা বলেছি, থট ডেভেলপমেন্ট করা। একই সাথে আমি এটাকে সাজানোর চেষ্টা করেছি, যারা সফল কাম হতে চাও তাদের জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তিকে বোঝা গেল না কিন্তু ব্যক্তির গুণের বহিঃপ্রকাশ ঘটলো। চ্যারিটি বদন্যতা, কাইন্ডনেস দয়ালু, হ্যাঁ, মডেস্টি নম্রতা, পোভার্টি অনেস্টি, ব্রেভারি কারেজ। এখানে যে নাউন গুলো আমি লিখেছি একবার স্টাডি করবে, আর মূলত সাফিক্স তথা বিভক্তি বা প্রত্যয় দেখে নাউন চেনে যায়। এই সেটি শেষ কথা নয়, আমরা মূলত ফরমেশন অফ পার্টস অফ স্পিচে যে শিক্ষা আমি তোমাদেরকে দিব, যে বাংলাদেশে যে কোনো চাকরির যে কোনো প্রশ্ন অবশ্যই কমন পড়বে, এবং তোমাদেরকে দিয়েছিলাম যে প্রশ্ন পড়েছে আমার বিশ্বাস সেটা অবশ্যই ফরমেশন অফ পার্টস অফ স্পিচ পড়লেই সেখান থেকে কমন পড়বে। তো সেটি আবার দিব, সেটি সেখান থেকে স্টাডি করতে হবে। এবার আমি এর পরের টাইটেল আসবে আমাদের, তাহলে এই লেকচার শিটের পিডিএফ দিয়ে দিব। চাকরির অসংখ্য প্রশ্ন আছে, এখানে দেখবে কোনটা কোনটা পার্টস এবং কারণ, কোনটা কালেকটিভ নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ, এবং কখন একটি প্রপার নাউন চেঞ্জ হয়ে প্রপার নাউন বা কমন নাউন কখন প্রপার নাউন হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো খেয়াল করবে। তো যেটা যেটা বুঝতে পারবে না নিঃসন্দেহে আমার হেল্প নেবে। এবার আসো নাউনের পজিশন নিয়ে যদি কোনো স্টুডেন্ট জানতে চাই, ইংলিশ সেন্টেন্সে নাউন কোথায় কোথায় বসবে, তাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এবং পরের ক্লাসে আমরা কিন্তু শেখাবো নাউনের আরো একটা ক্লাসিফিকেশন আছে, নাউন 2 প্রকার, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। ওইটা শেখানোর মূল উদ্দেশ্য হলো যারা বিসিএস পরীক্ষার্থী তাদের জানতে হবে কাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমিনার বসে এবং আনকাউন্টেবল নাউনের আগে আনকাউন্টেবল ডিটারমিনার বসে। একই সাথে আমরা আরেকটি টাইটেল নিয়ে কথা বলবো, একটি ইংলিশ সেন্টেন্সে নাউন কোন কোন জায়গায় নাউনকে খুঁজে বেড়াতে হবে। নাউন কি সেন্টেন্সে সব জায়গায় বসতে পারে, নাকি নাউনের কোনো জায়গা আছে শুধু সেই জায়গায় সে বসবে?
বলতে পারবে? বলো। শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সীমা পারভিন বলো, হেল্প করবে মুশফিকা মিকে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এই সেন্টেন্সের ভার্ব কোনটা? বিগিন। তাহলে এই সেন্টেন্সে নাউন কোনটা? নাউনের তো একটা জায়গা আছে, সেন্টেন্সে নাউন 3 জায়গায় বসতে পারে। তারা একটু শুরুতেই। মেধাবী, তারা হয়তো আমাকে আটকাতে পারে, তারা হয়তো বলবে না আচ্ছা নাউনের আরো জায়গা আছে, কথা সত্য। একটা ইংলিশ সেন্টেন্সে নাউন সচরাচর 5টি জায়গায় বসলেও 3টে জায়গায় স্পষ্ট মনে রাখতে হবে যে 3টে জায়গায় নাউন ছাড়া আর কেউ নেই, অবশ্যই সেখানে নাউনের উপস্থিতি আছে। কোথায় কোথায়? নাম্বার 1, মূল ভার্বের আগে সাবজেক্টে একটা শব্দ হলে নাউন, 2টা শব্দ হলেও সেখানে নাউন আছে, সাবজেক্টের জায়গাটা নাউন। ভার্বের পরে যদি অবজেক্ট থাকে সেই জায়গাটা অবশ্যই নাউন, আর অবজেক্ট যদি না থাকে তাহলে তো নাউনের প্রশ্ন নেই। সেন্টেন্স হতে হলে যে অবজেক্ট থাকতে হবে বিষয়টা এমনটি না। ভার্বের আগে সাবজেক্টে নাউন থাকে, মূল ভার্বের পরের শব্দটা অবজেক্ট হলে নাউন হয়, আর প্রিপজিশনের পরের শব্দটা নাউন হয়। বলে মোহনা কণা নাউন সেন্টেন্সে 3 জায়গায় বসে, কোথায় কোথায়? মোহাম্মদ রিয়াজ। তাহলে শিক্ষক নিবন্ধনে পড়েছিল এখানে চ্যারিটা কোন পার্ট, চ্যারিটি কোন পার্টস অফ স্পিচ? নাউন। কারণ সাবজেক্টে একটা শব্দ হলো অবশ্যই নাউন। সাবজেক্টে যদি 2টা শব্দ হয়, শিখে আছে না তোমাদের? স্ত্রী স্যার পানি অ্যাডজেক্টিভ গভীরের নাও। দিকে দৌড়াও, অবশ্যই সেখানেও নাউন আছে, কিন্তু 2টা হলো প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। সাবজেক্টের পজিশনে নাউন ছাড়া আর কেউ বসে না। খুব রেয়ার কেসে অ্যাডভার্ব বসে, সেটা নিয়ে কথা বলবো না। 99% সেন্টেন্সে যদি আমি লিখি যেটাই সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো, একটা শব্দ হলো অবশ্যই সেটা নাউন, 2টা শব্দ হলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, 3টা শব্দ হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন হতে পারে, একের অধিক শব্দ হলে অ্যাডজেক্টিভ নাউন ফ্রেজ হতে পারে। পরে দেখাবো আমি তোমাদের। আপাতত বলছি ইংলিশ সেন্টেন্সে জোর গলায় বলবে নাউন 3টে জায়গা দখল করে। মূল ভার্বের আগে সাবজেক্টের জায়গা, মূল ভার্বের পরে অবজেক্টের জায়গা, আর প্রিপজিশনের পরে আফটার প্রিপজিশন অবশ্যই পরে শব্দটা নাউন বা নাউন ফ্রেজ। তাহলে ভার্বের পরে অবজেক্ট যদি হয় নাউন, আর অবজেক্ট না হলে তো নাউন হবে না। স্থির পানি গভীরের দিকে দৌড়াই, কি দৌড়াই? উত্তর পেলাম, কিন্তু সাবজেক্ট অবজেক্টে উত্তর পেলাম না। অবজেক্ট চিনিবার উপায় এগুলো আমরা বেসিক ক্লাসে বারবার শেখাবো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। হ্যাঁ, কিন্তু প্রাইমারিতে যে প্রশ্ন পড়েছিল, হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, সে একটি গাছের নিচে আশ্রয় নিল। এই সেন্টেন্সে শেল্টারটা কোন পার্টস অফ স্পিচ? তো ভার্বের পরের শব্দ অবজেক্ট হলে নাউন হয়। কি নিল? আশ্রয় নিল, এটা অবজেক্ট, এই কারণে এটি নাউন। তাহলে ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে নাউন বসে, অবজেক্টে নাউন বসে, আর আন্ডার প্রিপজিশন এরপরে এ ট্রিটা নাউন। জাস্ট একটু সংক্ষেপে ধারণা নিলে, এগুলো নিয়ে অনেক ডিটেলস সুন্দর করে পড়াবো, ওয়েট ফর এ হোয়াইল। তাহলে যা পড়ালাম সেটা রেকর্ডিং ক্লাস অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। নিয়মতান্ত্রিক